বাড়ির সামনে পালকি নামে, সেখান থেকে বেরিয়ে আসে নতুন বউ, আর তাদের ঘিরে আছে পাড়া প্রতিবেশী লোকজন। বাহ, মহেন্দ্রর বউটা তো দেখতে খুব সুন্দর হয়েছে। সুন্দর না ছাই, ওরকম বয়সে আমাকে কত সুন্দর দেখতে ছিল। এ তো তার পায়ের যোগ্যও না। নাও, এবার ভিতরে এসো। চলো বৌমা, ঘরে চলো। নতুন বউ চলে গেলেও পাড়া প্রতিবেশীরা বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে। একজন বলে, এই বউটা আবার কেমন হবে কে জানে, বেঁচে থাকলে তো এদের হাত থেকে। পরের দিন সকালে রান্নাঘরে রাধা চা বানাচ্ছে, তখন সেখানে তার বড় শাশুড়ি আসে। চায়ে চিনি কম দিও বৌমা। আরে বৌমা, তুমি চিনি বেশি দিও। এদিকে রাধা তো কিছুই বুঝতে পারছে না সে কি করবে। দুই শাশুড়ির দুই মত। সে তখন বুদ্ধি খাটিয়ে চায়ে মাঝামাঝি পরিমাণ মিষ্টি দিল। কিছুক্ষণের মধ্যে চা হয়ে গেলে চা নিয়ে তার শাশুড়িদের কাছে যায়। এই নিন মা, আপনাদের চা হয়ে গেছে। দাও দেখি কেমন বানিয়েছ। ইস, কি বাজে খেতে হয়েছে। ছ্যা 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 ছ্যা। আমার তো মনে হচ্ছে তুমি এর মধ্যে চিনিই দাওনি। আমি তো খেতেই পারছি না। চায়ের বেলায় যা করেছো করেছো, কিন্তু শোনো, এখন ডাল আর ভাত রান্না করো। ডাল পাতলা করবে। ঘন না হলে আমি খাবো না, কিন্তু বলে দিলাম। মা, আমি তাহলে দুটো হাঁড়ি বসাই। অত কাঠ নেই। মাথায় একটা বুদ্ধি এসেছে। দুই শাশুড়ির হাত থেকে সমস্যার সমাধান। ডাল রান্না করব, সেটা রেখে দিলেই তো উপরে হালকা আর নিচে ঘন ডাল পাওয়া যাচ্ছে। আর কোনো চিন্তাই নেই, আমি শুধু শুধু ভয় পেয়ে মরছিলাম। কি হলো বৌমা, ডাল রান্না হলো? হ্যাঁ মা, এই তো আপনার জন্য পাতলা ডাল আর ছোট মার জন্য ঘন ডাল। এত তাড়াতাড়ি কিভাবে রান্না হলো শুনি? কেন মা, প্রথমে একটু বেশি ডাল দিয়ে রান্না করলাম, তারপর উপরেরটুকু আপনার জন্য আলাদা রাখলাম, আর নিচেরটা ছোট মায়ের জন্য হয়ে গেল। বাহ বৌমা, তোমার তো খুব বুদ্ধি দেখছি। ঠিক তখনই সেখানে মহেন্দ্র আসলো। দেখ বাবা দেখ, কেমন বউ নিয়ে এলি, যে কিনা আমার কথার কোনো মূল্যই দেয় না। দেখ না বাবা, আমি ওকে আমার জন্য হালকা করে ডাল রান্না করতে বলেছিলাম, তা দেখ আমার জন্য কি রেখেছে। ডালের উপর থেকে জল তুলে রেখেছে। আমি কি এতটাই বেশি হয়ে গেছি বাবা তোদের কাছে? না না মা, এসব তুমি কি বলছো? আর আমি এসব কি শুনছি? তোমাকে এতটা সাহস কে দিয়েছে? না মানে, চুপ করো, আর মা যেটা বলছে সেটাই শোনো। বেশ হয়েছে, এবার বোঝো ঠেলা, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া। এরপর মহেন্দ্র সেখান থেকে চলে যায়। বৌমা, আমার এই শাড়িগুলো একটু ধুয়ে দাও তো, ভালো করে পরিষ্কার করো বাপু। আরে বৌমা, শাড়ি ধুতে যাচ্ছ? তাহলে আমার শাড়িগুলো একটু ধুয়ে দাও। আর দেখো, রান্নাঘরে অনেক থালা বাসন আছে, সেগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে এসো। আমার যা পায়ে ব্যথা করছে, আমি বাবু কিছু করতে পারবো না। এরপর রাধা সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে পুকুর ঘাটে যেতে লাগে, আর অন্যদিকে তার ছোট শাশুড়ি পাড়ায় বেরিয়ে পড়ে, আর বড় শাশুড়ি বসে বসে টিভি দেখতে লাগে। রাধা ঘাটে এসে দেখলো দুটো মহিলা আগে থেকেই ঘাটে বসে আছে। কি গো বউ, কি খবর? ভালো চলছে তো সব? হ্যাঁ, কেন? না মানে, তোমার আগেও তো একজন এসেছিল, কিন্তু সে তো আর টিকতে পারেনি, তাই বলছিলাম আর কি। টিকতে পারেনি মানে? কেন গো, তুমি কি কিছু জানো না? তোমাকে কিছু বলেনি কেউ? না তো, আমাকে তো এসব বিষয়ে কেউ কিছু বলেনি। শোনো তবে, তোমার ওই দুই শাশুড়ি তোমার ওই সতীনকে যা জ্বালাতন করতো, সহ্য করতে না পেরে বেচারি তখন আত্মহত্যা করে আর কি। তোমার ওই যা দুই শাশুড়ি, ওখানে কি কেউ আর টিকতে পারে? নাও বাপু,
এখন তুমি যদি ওখানে টিকে থাকতে পারো তাহলে তো ভালো কথা। না বাপু, আমরা এখন চলি। আমরা আবারও তো লোকের ব্যাপারে নাক গলিয়ে বেড়াই না। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। হে ভগবান, তুমি আমাকে ক্ষমতা দিও এদের মন জয় করার। আমার যে আর কেউ নেই। ছোটবেলাতেই মাকে হারিয়েছি। সৎ মায়ের কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি। নতুন করে দুটো মা পেয়েছি। ভগবান, আমি যেন তাদের কাছে প্রিয় হয়ে উঠি। এরপর রাধা থালা বাসন মেজে জামাকাপড় পরিষ্কার করে বাড়ির দিকে রওনা দেয়। কি গো বৌমা, রান্না বান্না কখন করবে শুনি? জামা কাপড় ধুতে ধুতেই তো সারাদিন লাগিয়ে দিলে। এই তো এক্ষুনি শুরু করছি গিয়ে। এরপর সে রান্না করতে চলে গেল, আর বড় শাশুড়ি বসে বসে টিভি দেখতেই থাকলো। কিছুক্ষণ পর, কি গো বৌমা, কখন রান্না হবে শুনি? সন্ধ্যায় ভাত পাবো নাকি? একটু তাড়াতাড়ি রান্না করো তো, যত সব। হয়ে গেছে, বসে যান, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি আপনাদের জন্য। তোরা আয়, রান্না হয়ে গেছে রে। কিছুক্ষণ পর রাধা সবাইকে খেতে দেয়। বাপরে বৌমা, আজ তো দেখছি রান্নাটা দারুণ হয়েছে। তুমিও বসে যাও খেতে। কেন রে? ও কেন খেতে বসবে আমাদের সঙ্গে? বাড়ির বউ সবার শেষে খেতে বসবে। কেন মা? ও আমাদের সঙ্গে খেতে বসলে কি ক্ষতি হবে? যত সব কুসংস্কার। বাবা, দেখাচ্ছিস ছোট, ছেলের মুখে বলি ফুটেছে। আমি বুঝি না একটা জিনিস, ওকে কেন তোমরা আপন করে নিতে পারো না? ও তো তোমাদের আপন করে নিয়েছে। সবাই চুপ করে বসে থাকে, কেউ আর কোনো কথা বলে না। কিছুদিন পর রাধা অসুস্থ হয়ে পড়ে। মা, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওর তো শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কোথায় খারাপ হয়ে যাচ্ছে? তুই কোথায় ওকে খারাপ দেখছিস? ও তো দিব্যি খাচ্ছে ধাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এভাবে কিছুদিন কেটে যায়। এই একদিন হলো রাধা একেবারেই শয্যাশায়ী হয়ে গেছে। সে বিছানা থেকে উঠতেই পারছে না। বাপ রে, আর পারছি না রে, তুই কর। আমি কিভাবে এত করব? তুই যদি একটু কিছু না করিস তাহলে আমি এত করব কিভাবে? দেখেছিস, আমরা দুজনে তাই করে পারছি না। আর বৌমা তো আমাদের একাই হাতে সমস্ত কাজ করে খাওয়াতো। বৌমাকে ডাক্তার দেখাতে হবে, নয়তো যে ওর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, আমি আজই মহেন্দ্রকে ডাক্তার ডাকতে বলবো। অবস্থা তো দেখছি ভালোই গুরুতর। তোমরা আগে কোনো ডাক্তার দেখাওনি? কি বলছেন ডাক্তারবাবু? আমাদের বৌমাকে যে করে হোক সুস্থ করে তুলুন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব। হে ভগবান, তুমি আমাদের বৌমাকে ঠিক করে দাও। আমরা সব সময় ওর সাথে কেমন খারাপ ব্যবহার করতাম। সারাক্ষণই ওকে দিয়ে সমস্ত কাজ করাতাম। রোদে আর বৃষ্টিতে ভিজে ভিজেই ওর ব্যামোটা হয়েছে। আমরা কখনোই ওর দিকে তাকাতামও না। ভগবান, ওকে ঠিক করে দাও। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং পুনরায় আবার একদিন তাদের বাড়িতে ডাক্তার আসে। কি হয়েছে ডাক্তার? তোমাদের বৌমা এখন বিপদ থেকে মুক্ত, আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। যাক, এখন ডাক্তার বলল বিপদ থেকে মুক্ত, এখন একটু শান্তি পেলাম। হ্যাঁ রে, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওকে এভাবে দেখতে আমার আর ভালো লাগছে না। চিকিৎসা এবং দুই শাশুড়ির সেবায় সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। মা, তুই এবার সুস্থ হয়ে গেছিস। আমাদের যে কি আনন্দ লাগছে কি বলবো। তোর প্রতি যে একটা টান হয়ে গেছে আমাদের। মা, আমি তো এটাই চেয়েছিলাম যে তোমরা আমাকে মায়ের মতো ভালোবাসবে। এরপর থেকে দুই শাশুড়ি আর এক বৌমা সুখে শান্তিতে থাকতে লাগে।
প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন কিন্তু।